তোর মা এক সপ্তাহ ধরে কাজে যায় না, তাই জমিদার গিন্নি আমার কাছে বলল নতুন কাজের লোক নিয়ে নিয়েছে। তুই তোর মাকে বলে দিস জমিদার বাড়িতে আর যাওয়ার কোনো দরকার নেই। হায় আল্লাহ, মা তো মাত্র 2 দিন যায়নি, এতে করে জমিদার গিন্নি নতুন কাজের লোক রেখে দিল। এবার আমাদের কি হবে? মাত্র তো 2 দিন কাজে গেলাম না, এই জন্য জমিদার গিন্নি নতুন কাজের লোক নিয়ে নিল। আমি তো বড্ড অসুস্থ ছিলাম, সেই জন্যই তো যেতে পারিনি। মা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি কয়েকদিন বিশ্রাম নাও, আমি বরং কাজে যাই। তুমি তো যেতে দিলে না, দেখলে তো এখন তো কাজটা হাতছাড়া হয়ে গেল। এখন কি হবে আমাদের? তুই এত ভাবিস না, যত যাই হোক আমি লোকের বাড়িতে তোকে কাজ করতে দিব না। কষ্ট করেছি আমি করি, তোকে আমি এত কষ্ট সহ্য করতে দিব না। তুই আমার একমাত্র মেয়ে। বাড়িতে আছো কেউ? দরজাটা খুলো। মানে আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক আমি চিনতে পারলাম না। মা বাসায় নেই, তুমি হয়তো টিয়াই হবে, তাই না? আমরা যেই আছি। তুমি তোমার মাকে খবর দাও, বলো বাড়িতে মেহমান এসেছে। এরপর তোমার মায়ের সাথে কথা বলবো, একটু তাড়াতাড়ি করো। আরে মা, এখানে আবার বসে থাকতে হবে নাকি? আমার যে একটু ভালো লাগছে না। তুমি যে কি করো না। আরে বসতে তো হবেই, নয়তো তোর ভাই অনেক রাগ করবে। একটু বসে যাই কথাটা শেষ করে। এরপর মধুমতি গ্রামের ময়না ও মুগ্ধ অনেকক্ষণ বসে থাকে। এ কি আপনারা? কি সৌভাগ্য আমার, পিন্টুর মা আমাকে সবকিছু বলেছে। তাহলে আপনারা কি বিয়ের দিন তারিখ ঠিক করতে চলে এলেন? হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। আপনার মেয়ে তো খুবই সুন্দরী। আমার ছেলে ওকে একবার দেখেছিল নদীর ঘাটে, তখন থেকে যে ওকেই বিয়ে করবে জেদ ধরে বসে আছে। সেই জন্য ছেলেটা যখন এত বায়না করছে, তাই শেষমেশ এলামই। এখন বিয়ের দিন তারিখটা পাকাপাকি করেই পেলি, সামনের শুক্রবারই বিয়ে। আপনারা তোড়জোড় শুরু করে দিন। এরপর একটি ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে রণবীর এবং টিয়ার বিবাহ সম্পূর্ণ হয়ে যায়। রণবীর টিয়াকে নিয়ে তার বাড়িতে চলে যায়। এই টিয়া, এই নবাবের বেটি, দেখো বেলা 8টা বাজে, এখনো কোনো ওঠার নামই নেই। মা, ক্ষমা করবেন, ও চেনা জায়গা তো, হঠাৎ করে ঘুম আসছিল না, অনেক রাত পেরিয়ে গিয়েছিল, তাই এখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার যা রান্না বান্না বাড়ির কাজ সবকিছু শেষ কর, নাকি তোর মাকে নিয়ে আসবি? তোর মার আর তোর তো লোকের বাড়িতে কাজ করে অভ্যাসই আছে। মা, আমরা গরিব হতে পারি, হয়তো বা অভাবের তাড়নায় আমার মা লোকের বাড়িতে কাজ করে, কিন্তু আমাকে দিয়ে কখনোই কাজ করায়নি। আমি অনেক জোরাজুরি করে হঠাৎ হঠাৎ একটু আধটু কাজ করেছি, কিন্তু রান্নাটা আমি একদমই পারি না। আপনি আমাকে একটু সাহায্য করুন। এত বড় সাহস! চাকরানির মেয়ে হয়ে বলিস আমি তোকে রান্নায় সাহায্য করব? যেমনে পারিস তেমনে কর, নয়তো তোর মাকে এনে কর। আমাকে খবরদার ভুলবি না। বোন, আমি তো এবারই নতুন বউ, আমি কি করি পুকুর পাড়ে পানি আনতে যাব? তুমি একটু পানিটা নিয়ে আসো না। আমার ঘরে সব কাজ শেষ, রান্নাটাও এবার শেষ। কি সব বলছো? আমি পানি আনতে যাব, তাও আবার তোমার জন্য? এই জন্য বলেছিলাম ভাইয়াকে বারবার, চাকরানির মেয়ের দিকে নজর দিস না, তোমার পানি তুমি আনো গিয়ে। আর এরকম ফরমাইশ আমাকে কখনো করবে না। এ কি মা, তোমরা এখানে বসে আছো? এই মুগ্ধ, তোর বৌদি কোথায় গেল? তোর বৌদিকে তো দেখছি না। আর বলো না, এনেছো তো একটা গরিবের চাকরানি মেয়ে। ভেবেছিলাম অনেক বড় লোক বাড়ির একটা মেয়ে আনবো। তাকে কতবার বলেছি নদীর ঘাটে যাওয়ার কোনো দরকার নেই, তুমি এই বাড়ির বউ। সে কার কথা শুনে হে, সেই চলে গেল নদীর ঘাটে নিজের সুন্দর রূপকানা লোককে দেখাবে, নয়তো মনেই ভরে না। কি সব বলছিস মুগ্ধ?
ওর এত বড় সাহস, নতুন বউ হয়ে কিনা বাড়ির বাইরে গিয়ে ঘুরছে। মা মুগ্ধ যা বলছে সবকিছু কি সত্যি? হে রে বাবা, আমি আর কি বলবো? আমি কিছু বলতে গেলে পরে আবার বলবি তোদের সংসারে আমি অশান্তি করছি। কত করে তোর বউকে বলেছি আমি না হই মুগ্ধ দুজন থেকে যে কোনো একজন নদী থেকে জল নিয়ে আসবো, তোমার যাওয়ার কোনো দরকার নেই। এভাবেই প্রতিদিন টিয়া বাড়ির সব কাজ করত। টিয়ার ননদ ও শাশুড়ি সব সময় টিয়ার স্বামীর কাছে কান ভাঙাতো আর ভুলভাল বুঝাতো। কি গো, তুমি আজকে কাজ থেকে এত তাড়াতাড়ি চলে এলে যে? শরীর টরিল ঠিক আছে তো? তোমাকে যে বিয়ে করেছি সেটার বোঝাই তো বহন করতে পারছি না। দেখেছিলাম তো খুবই সুন্দরী, সহজ সরল গরিব ঘরের মেয়ে, কিন্তু এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। নিজের এই সুন্দর রূপকানা দেখানোর জন্য বাহিরে বাহিরে গিয়ে ঘোরাফেরা করো ফানি আনার চলে। চি, আমার ভাবতেও লজ্জা লাগছে। তোমাকে বিয়ে করার পর আর ভালো থাকবোই বা কি করে? হে গো, তুমি আমায় ভুল বুঝছো। শুধুমাত্র একতরফা কিছু কথা শুনে নিলে, আমার দিক থেকে তো কিছুই শুনলে না। আমি ইচ্ছে করে যাইনি, বাধ্য হয়ে গিয়েছি। একদম চুপ করো তুমি, মুখে মুখে তর্ক করছো আবার। একদম আমার মুখে মুখে তর্ক করবে না, এগুলো আমার পছন্দ নয়। যেটুকুখানি ভালোবাসা আছে তাও হারাবে। আরে মা, তুমি অনেকদিন পর এলে, তোমাকে দেখে আমার কি যে শান্তি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। কি করে আমায় ভুলে গেলে? ভুলে যাইনি রে মা, জন্ম দিয়ে বিয়ে দিয়ে দিলেই কি দায়িত্ব শেষ হয়ে যায়? আমার মনে আছে, কিন্তু এটা যে তোর ভবিষ্যৎ, এটাই যে তোর আসল ঠিকানা। এখানে এসে বারবার বিরক্ত করলে তোর মনটা যে আমার জন্য সব সময় চটপট করবে। আরে এই চাকরানির বাচ্চা, যদি তুই নিজের মেয়ের সংসারের কথা বুঝিস তাহলে এখানে কেন এসেছিস? নিজের মেয়ের কান ভাঙানোর জন্য এখানে চলে এলি, নাকি ভালো মন্দ খাওয়ার জন্য? করিস তো অন্যের বাড়িতে চাকরানি, চাকরানি রেখে এখানে এলি কেন? এই যে চাকরানি, তুমি আমাদের বাড়ি থেকে এক্ষুনি চলে যাও, এই বাড়িতে কখনো আসবে না। তোমার মতো চাকরানি যদি আমাদের বাড়িতে আসা যাওয়া করে সমাজে মুখ দেখানো বড্ড দায়ী হয়ে যাবে। জি মুগ্ধ, যত যাই বলো না কেন, এই পরিবার তোমাকে সঠিক শিক্ষা দিয়ে তুলতে পারেনি। তোমার মা যা খুশি তা বলছে মেনে নিলাম আমি, কিন্তু তুমিও কেন মুগ্ধ? আমরা কি মানুষ নই? আমরা গরিব হয়েছি বলে, লোকের বাড়িতে কাজ করি বলে আমাদেরকে এত অপমান করা যায়, তাই না? আরে এই টিয়া মা, আমার সাথে তুই কয়দিন থাকবি? ওদের সাথেই তো সারা জীবন থাকবি। আমি বুঝতে পেরেছি তুই কোন পরিস্থিতিতে আছিস। আমি কোনো রাগটাগ করব না। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো, হয়তো তোকে এই দিন দেখতে হতো না, আমাকেও না। যাই হোক, ভাত দে এসব কথা। আমি যখন নতুন নতুন বিয়ে হয়ে এসেছিলাম, আমার শাশুড়ি মা আমাকে একটি স্বর্ণের চেন উপহার দিয়েছিল। এটা আমি আজ তোকে দিয়ে যেতে চাই। আমি তোর পাশে না থাকলেও তোর দাদিমা, তোর মায়ের আশীর্বাদ সব সময় পাশে থাকবে। যখনই তোর মন খারাপ হবে তখনই চেনটা হাতে নিবি, আর আমাদেরকে এখানেই অনুভব করতে পারবি রে মা। ঠিক আছে, যাও যাও, কি সব ফালতু জিনিস দিতে এসেছো, এটা দিয়ে চুপচাপ এখান থেকে চলে যাও, আর কখনো এখানে আসবে না। এরপর টিয়ার মা টিয়াকে সেই গলার চেনটি দিয়ে চলে যায়। বৌদি, অত কথা জানি না আমি, এই চেনটা আমার লাগবেই লাগবে। এই চেনটা আমার বড্ড পছন্দ হয়েছে। তুমি এই চেনটা আমাকে না দিলে এর প্রতিদান স্বরূপ ভালো কিছু পাবে না। কিন্তু বোন, এটা তো তুমি জানো ভালো মতো, এটা আমার দাদিমায়ের শেষ স্মৃতিচিহ্ন। এটা তুমি নিয়ে নিও না আমার থেকে কেড়ে, এটা আমাকে দিয়ে দাও, এটা আমাকে দিয়ে দাও। তুমি বড্ড বেশি কথা বলো, কিন্তু তোমার কথাগুলো কোনো কাজেরই না। আমি এই চেনটা নিবই নিব, এটা আমার লাগবেই। এইসব কথা বলে মুগ্ধ চেনটি হাতে তুলে নেয় আর এটি নিয়ে চলেও যায়।
এরপর এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিন পর মুগ্ধর সাথে সজীব নামের একটি শহরের ছেলের বিয়ে হয়ে যায়। বাহ সজীব, আমি তোমার প্রতি খুবই খুশি। আমি বলতে দেরি হয়েছে আর তুমি গ্রামের গেঁয়ু মেয়েটাকে বিয়ে করতে দেরি হয় নাই। ঠিক কাজ করেছো একদম। এই গ্রামের গেঁয়ু মেয়েটা এখন বাড়ির সব কাজ করতে পারবে, তাও আবার বিনা টাকায়, কোনো টাকা পয়সা দিতে হবে না। আরে তোমার কথা শুনবো না তো কার কথা শুনবো? তোমার কথা শুনে শুনেই তো রাস্তার ফকির থেকে একদম বাদশা হয়ে গেছি আমি। সজীব, তোমরা কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই মহিলাটাই বা কে? আহারে, বেচারি বুঝতে পারছে না। বেচারিকে এবার একটু বুঝিয়ে বলি। আসলে ওই মহিলাটা আমার স্ত্রী, প্রথম স্ত্রী, যাকে আমি সবার প্রথমে বিয়ে করেছিলাম। আর ওর বুদ্ধিতেই আমি গ্রামে গ্রামে গিয়ে ঘুরে ঘুরে সুন্দরী মেয়েদেরকে ফাঁদে ফেলে বিয়ে করি। এরপর বড়লোক বাড়িতে কাজের মহিলা হিসেবে সারা জীবনের জন্য বিক্রি করে দেই। বিয়ে করে আনলে কি হয় জানিস? পুলিশের ঝামেলায় পড়তে হয় না। যেমন ধর তোকে বিয়ে করে এনেছে, এখন কি আর তোর পরিবারের কেউ তোকে খুঁজবে? কেউই তো তোকে খুঁজবে না। আর তোকে আমরা কোনো একটা বড়লোক বাড়িতে সারা জীবনের মতো কাজের মহিলা হিসেবে বিক্রি করে দিব। তুই সেখানে সারা জীবন কাজ করে কেটে মরবি, আর তোর সেই কাজের মাইনা আমরা এই রাজপ্রাসাদে বসে বসে বুক করব। যা এখন ঘরের সব কাজ কর গিয়ে। টিয়া, আমার সাথে এক্ষুনি চল। তোর মা আর বেঁচে নেই, আমার সাথে এক্ষুনি চল। কি হয়ে গেল রে টিয়া? কি বলছো কাকিমা? মা আর নেই মানে? আমি কি করে মাকে ছাড়া থাকবো? মা এভাবে চলে গেল একা একা, কি হবে? আমি এক্ষুনি যাব, এক্ষুনি যাব, মায়ের সাথে দেখা করব। খবরদার টিয়া, তুই এই ভুলটা ভুলেও করবি না। তুই যদি এখন তোর মাকে দেখতে চলে যাস, এই বাড়িতে আর কখনো ফিরতে পারবি না। আমার ছেলে বাণিজ্যে যাওয়ার আগে বলে গিয়েছে বারবার করে তোকে যাতে বাড়ির বাইরে বের না হতে হয়। আর আজকে তোর মাকে দেখতে গেলে অবশ্যই বাড়ির বাইরে যেতে হবে। টিয়া মা, এটা তোর আসল ঠিকানা। এখানে তোর শাশুড়ি যখন এভাবে কথা বলছে, তোর যেতে হবে না। তোর মা উপর থেকে সব দেখছে, তোর পরিস্থিতিও বুঝতে পারছে। তুই এখানেই থাক। যদি তোর মা দেখে তুই কষ্টে আছিস, তার আত্মাও অনেক কষ্ট পাবে। তোর যেভাবে শান্তি মিলে সেভাবেই থাক। আমি গেলাম রে মা, আমি গেলাম। টিয়ার শাশুড়ির এমন ব্যবহারে টিয়া অনেক কষ্ট পায় এবং অনেক কাঁদতে থাকে। আরে তুমি কেমন মেয়ে গো? তোমার মা মারা গিয়েছে আর এক নজর দেখতে গেলে না? আমি কিনা বাণিজ্য থেকে তাড়াতাড়ি ফিরলাম তোমার মায়ের মৃত্যুর সংবাদ শুনে, আর তুমি এখানে বসে বসে কাঁদছো? এমন নাটক কি করে করো গো? নিজের মা মরেছে, সেখানে না গিয়ে এখানে বসে বসে ঘ্যানর ঘ্যানর করছো কেন? অন্যদিকে মুগ্ধকে দিয়ে সজীবের বাড়ির সব কাজ করাতো এবং অনেক অত্যাচার করতো মুগ্ধর উপর। জাহ্নবী, তুমি তো আমার 1 বছর আগে থেকে এখানে থাকো। তুমি বলো না কোনো কি পথ নেই এখান থেকে পালানোর? আমাকে সাহায্য করো। তুমি এমন ভাবনা মনেও এনো না মুগ্ধ। যখন আমি 1 বছর আগে এখানে এসেছিলাম আর তোমার মতোই সেম পরিস্থিতিতে পড়েছিলাম, খুব অসহায় লাগছিল, তখন পালানোর চেষ্টা করেছিলাম। আর দেখো, সজীবের প্রথম স্ত্রী আমার 2খানা চোখই নষ্ট করে দিল। আমি এখন আর চোখে দেখতে পাই না, আর পালানোর চেষ্টাও করতে পারি না। ওদের বাড়িতে থেকে পালানোর চেষ্টা মানে অন্ধ হয়ে যাওয়া। আর তোমারও এরকম পরিস্থিতি হবে যদি পালানোর চেষ্টা করো। এই চেষ্টা বৃথা। শুনুন মা, আমার সংসারে এভাবে ঝামেলা না লাগিয়ে আপনার মেয়েকে কোথায় বিয়ে দিয়েছেন, কার কাছে দিয়েছেন, সে এখন কোথায় আছে, কেমন আছে, সেই সব ব্যাপারে জানার আগ্রহ করুন। এভাবে আমার সংসারে ঝামেলা লাগিয়ে রাখবেন না। কি এত সাহস তোর? তুই আমাকে উপদেশ দিস? চাকরানির মেয়ে, এতদিন মিথ্যে বলে বলে আমার ছেলেকে আমার দলে টেনেছি, দেখিস নাই?
এখন এক তুড়িতে আমি তোর সংসার ভাঙবো। আজ বিকেলেই হবে এই বাড়িতে তোর শেষ দিন। এই সব কিছুই আমার পাপের ফল। আমি বৌদির সাথে কত খারাপ ব্যবহার করেছি, বৌদির মার সাথেও। বৌদিরও তখন এরকম কষ্ট হতো। তাদের দীর্ঘ নিঃশ্বাস আমাকে আজ এই শাস্তি পাওয়াচ্ছে। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। কখনো যদি বৌদির সাথে দেখা হয়, পা ধরে ক্ষমা চাইবো। বাহ মা বাহ, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আজ তো তুমি ধরা পড়ে গেলে। সারা জীবন ধরে আমাকে একটা কথা বুঝিয়েছো, টিয়া খারাপ, টিয়া অপরাধী, টিয়া ভুল করে। তাহলে আজ যা আমি নিজের কানে শুনলাম তা সব কিছুই কি মিথ্যে মা? তোমার মিথ্যেটা আজ আমার চোখে ধরা পড়ে গেছে মা। আমি আর এখানে 1 মিনিটও থাকবো না। মা হয়তো আজকে খেয়ালই করেননি, আপনার ছেলের শরীরটা অনেক খারাপ, সেই জন্য সে কাজে যেতে পারেনি। প্রতিনিয়ত আমার নামে মিথ্যে বলে বলে আপনার ছেলের কানগুলো একদম পচিয়ে দিয়েছেন। সব সময় আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকে। এতে করে আপনার ছেলেও যেমন মানসিক অশান্তিতে ভোগে, আমিও তেমনি মানসিক অশান্তিতেই ভুগি। ক্ষমা করে দে বাবা, আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি শুধু সব সময় বৌমাকে নিচে রেখেছি যাতে তুই বৌমার প্রেমে এতটাও অন্ধ না হয়ে যাস। আমার শুধু একটাই ভয় ছিল, ও খুবই দেখতে সুন্দরী, ওর জন্য তুই আমাদেরকে না ছেড়ে চলে যাস, ভুলে যাস। এরকম ভাবতে ভাবতেই আমি সব সময় ওর সাথে এরকম ব্যবহার করেছি। বৌমা, ক্ষমা করে দাও আমাকে। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি যদি চাও তোমার কাছে পায়ে ধরতেও রাজি। এরপরেও আমার ছেলেকে বুঝিয়ে বলো যাতে এখান থেকে চলে না যায়। ছি ছি, আপনি কেন আমার পায়ে ধরবেন? আমি তো আপনাকে প্রথম দিন থেকেই আমার মায়ের স্থান দিয়েছিলাম, কিন্তু আপনি কখনো আমাকে মেয়ের স্থান দিতে পারেননি। যত যাই হোক, শাশুড়ি কখনো মা হতে পারে না, এটা প্রমাণ করে দিয়েছিলেন। আমি একটা কথা জীবনেও বলতে পারবো না, আপনি আমাকে আমার মৃত মায়ের মুখ কানা পর্যন্ত দেখতে দিননি, কিন্তু আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আমি চাই না সংসারে আর অশান্তি ঝামেলা হোক। টিয়া, তুমি বরাবরই ভালো ছিলে, তোমার সাথে কারো তুলনাই হয় না। তোমাকে এত অত্যাচারের পরেও আমার ছেলের কাছে কখনো তুমি মুখ খুলোনি, আমাদের বিরুদ্ধে কোনো কথাই বলোনি। আমি আজ তোমার প্রতি খুবই মুগ্ধ। তুমি সত্যি অনেক ভালো। দেখলে মা, টিয়া কত মহান। আজ টিয়ার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তোমাকে ক্ষমা করা তো দূর, তোমার মুখ কানাও পর্যন্ত দেখতো না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা, এবার তো আমাদের সংসারের ঝামেলাগুলো মিটে গেল, এবার তো আমরা ভালোই আছি। কিন্তু এর মাঝেও আমার মনটা যে স্থির হচ্ছে না। বারবার মনে হচ্ছে মুগ্ধ ভালো নেই, মুগ্ধ কোনো ভালো অবস্থানে পড়েনি। কেননা ওর বিয়ে হয়েছে থেকে না একটা কল করলো, না একবার এখানে আসলো। আমাদের উচিত ওর খোঁজ খবর নেওয়া, পুলিশে কমপ্লেন করা। আপনারা আমার সাথে চলুন থানায়। প্রিয় দর্শক, তোমরা কখনো অহংকার করবে না। অহংকার সব সময় ভালো কিছু বয়ে আনে না। তোমাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের কাছে নতুন নতুন গল্প থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর পরবর্তী গল্পে কার কার নাম দিব সেটাও বলে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।